কর্ণফুলী নদীর তীর ঘেঁষে জন্ম নেয়া এক প্রাচীন শহর চট্টগ্রাম। হাজার বছরের পুরনো এ জনপদ বিশ্বের বাণিজ্য মানচিত্রে এক উজ্জ্বল নাম। আরব, চীন, ডাচ, পর্তুগিজ, ইংরেজ সহ বিশ্বের নানান প্রান্তের বণিকরা এখানে এসেছেন বাণিজ্যের খোঁজে। সেখান থেকে কেউ কেউ বাণিজ্যের পথ পেরিয়ে নাম লেখান শাসকের খাতায়। কালের বিবর্তনে বাংলাদেশেও অর্থনীতির চাকা সচল রাখার ভার এখন এ নগরীর। তবে প্রশ্ন, এই জনপদ শাসন শোষণের চাপে কতটা নিজের অধিকার আদায় করতে পেরেছে? এই কর্ণফুলী নদীকে ঘিরে গড়ে উঠেছে হাজার বছরের পুরনো বন্দরনগরী চট্টগ্রাম। ডিঙ্গি, সাম্পান কিংবা জাহাজে পণ্য আনা নেয়ার মাধ্যমে যে বাণিজ্য, তা এই জনপদের বয়সের সাথে পাল্লা দিয়ে বড় হয়েছে। ঐতিহ্যগত পরম্পরায় সারা বিশ্বের বণিকদের সাথে ব্যবসা বাণিজ্যে লিপ্ত এখানকার সওদাগররা। এই বিশাল সমুদ্র অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে বৈচিত্র্যপূর্ণ পেশা আর মানুষ। প্রতিবার ক্ষমতার পালাবদলের সময় প্রশ্ন ওঠে এখানকার ব্যবসা বাণিজ্য, পর্যটন সম্ভাবনা কিংবা জীবনমান উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পেরেছেন এখানকার জনপ্রতিনিধিরা। প্রতিবার ভোট আসলেই সেই চাওয়া পাওয়ার হিসেব হয় চায়ের কাপে। সে অধরা প্রত্যাশার কথা জানতেই আমাদের আয়োজন এখন চাই। এ অঞ্চলের বিশাল সমুদ্র উপকূলে প্রতিদিন জীবিকার খোঁজে নামেন লাখো মানুষ। জোয়ার ভাটা আর স্রোতের গতিতে ঘুরে যাদের জীবিকা, তাদের মধ্যে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী বলা যায় মৎস্যজীবীদের। ঝড় তুফান সঙ্গী করে প্রতিনিয়ত সাগরে ভাসান জীবনতরী। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও জলদস্যুর আক্রমণে প্রতিনিয়ত নিঃস্ব হন তারা। ভোটের হাওয়া, সরকার বদল কিংবা রাজনীতির ভাবনা ভাবার ফুরসত কজনেরই বা আছে? ভোট তো দিতেই হবে, বাংলাদেশি নাগরিক আমরা, ভোট তো দিতে হবে। নদীর হতে জলদস্যুর সমস্যা বেশি, আর ট্রলিং নিয়ে বেশি সমস্যা আমাদের করে। আর আমরা দাঁড়া অভিযান দিলে তো বেকার, লেখাপড়া করেও আমরা কোনো সার্কি দিতে পারি না, টের ঘুষ লাগে সার্কি দিতে পারি না। আমাদের নতুন সরকারের কাছে কিছু চাওয়া পাওয়ার নাই, যেই সরকার দেশ ভালো চালাইতে পারবে ওনারই দরকার। জেলেরা নদীতে গেলে ঠিকঠাক মতন জলদস্যুর কারণে ফিশিং করতে পারে না, ব্যবসা করতে পারে না, বুঝছেন। অনেক ভয়াবহ থাকে, মানুষ কাটিয়ালায় সিরিয়ালায় মানুষ অ্যাক্সিডেন্ট করে, এগুলোর থেকে মুক্ত থাকা। সাগরের মাছ তো প্রচুর নষ্ট করে এলে, বাচ্চা মাছ নষ্ট করে ফেলে ট্রলিংয়ে। কামাই হিসাবে পড়ালেখা করাইতে ঠিক মতো পারছি না। কিন্তু আমার ছেলেটা বিয়ে পাস করছে, চাকরি বাকরি হয়নি। সরকার আমাদের কাছে আবেদন, জলদস্যু বন্ধ করব আর বাচ্চা মারাটা বন্ধ করলে, এই দুইটা জিনিস হইলে আমাদের দেশের উন্নতি হবে। বন্দরকে ঘিরে কর্ণফুলী নদীর দুই পাড় সড়ক থাকে দিনরাত। ঘাটে আমদানিকৃত পণ্য ওঠানামা চলে হাজার কিংবা লাখো টন। ক্ষমতার পালাবদলে বদলে যায় ঘাটের চিত্র, শুধু বদলায় না শ্রমিকদের ভাগ্য। এখানে প্রতি বস্তা হিসেবে মজুরি পান শ্রমিকরা। সরকার, চেম্বার অব কমার্স, শ্রমিক সংগঠন মিলে এই মজুরি নির্ধারণ করেন, কিন্তু কাগজের হিসাব বাস্তবে মিলে না। ভোট শেষ হলে সরকারও যেন ভুলে যায় তাদের ঘামের হিসাব। চাল, গম, ভুট্টা, ইস্পাত শিল্পের স্ক্র্যাপ, পাথর সহ নানান পণ্য নামে এসব জেটিতে। বহির্নগর থেকে লাইটার জাহাজে করে আসে পণ্য। কাজের ফাঁকে এখানকার শ্রমিকদের মাঝেও চলছে ভোট নিয়ে আলোচনা, বিশ্লেষণ। নির্বাচিত সরকারের কাছে দাবি থাকবে এইটাই যে আমরা আজকে অবঞ্চিত, অবহেলিত। আমরা দীর্ঘদিন ধরে যে কাজকর্ম, শ্রমিকরা দীর্ঘদিন ধরে যে এই ঘাটে কাজ করি, কিন্তু আমরা রেট পাচ্ছি না। যারা সামনে যেন কোনো সরকার, দলীয় সরকার গঠন করার পর আমাদের যেন ওই ন্যায্য মূল্যটা পেতে পারি। বিগত 11 সাল থেকে
এখন 25 সাল পর্যন্ত 3.5 টাকা আমরা রেটে পারিশ্রমিক পাইতেছি মূল্য। এখানে বলা হয়েছে যে 2 বছর পর শ্রমিকের রেট বাড়াই দেওয়া হবে, তখন বাড়াইয়ে দেওয়া হয় নাই। কোনো মাসে আমরা 2000 টাকা দিতে পারি, 1000 টাকা দিতে পারি, কোনো মাসে খোঁজখবর মা বাপের নিতে পারি, কোনো মাসে পারি না। আমরা মাসে 1 কেজি গরুর গোশ কিনে খাইতে পারি না। 1 কেজি গরুর গোশ কিনতে গেলে 1000 টাকা লাগে। 1 সপ্তাহ কাম করিয়া 1000 টাকা জমাইতে পারি না বাজারঘাট করিয়া। নির্বাচিত সরকার যারা আসে ওনাদের দ্বারা আমাদের দাবি থাকবে আমাদের লেবারের এই জারি এই ন্যায্য মূল্যটা বৃদ্ধি করার জন্য। ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এই নগরীতে একটা সময় সারা দেশের ব্যবসায়ীরা ভিড় করতেন। বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসার জন্য খাতুনগঞ্জ সারা দেশে এক নামে পরিচিত। খাতুনগঞ্জের জৌলুস এখন কিছুটা ফিকে। ব্যবসার আকার ছোট করেছেন অনেক পুরনো সওদাগর, কেউ কেউ হারিয়েছেন ঘড়ির কাঁটায়। চাকতাই খালের পাশে গড়ে ওঠা এ বাণিজ্য কেন্দ্রে এখন আর তেমন ব্যস্ততা নেই। মৃতপ্রায় খাতুনগঞ্জের প্রাণ ফেরানোর প্রত্যাশা তাই আগামী সরকারের কাছে। ব্যবসা হিসেবে আগামী দিনে যাতে আমরা নির্বিঘ্নে আরও সুন্দরভাবে নিরাপত্তা নিয়ে ব্যবসা করতে পারি এবং ডলার রেটটা যদি একটু সরকার আরও কনসিডার করে কমায়, সুষ্ঠুভাবে আমরা যাতে নর্মালভাবে এলসি করতে পারি, কোনো মানে আতঙ্ক ছাড়া। ভবিষ্যতে আমরা কম রেটে মালটা যদি বিক্রি করতে পারি মার্কেটে এবং ওই মালটা আপনার সাধারণ পাবলিক কম রেটে খেতে পারলে আমাদের সেলও বাড়বে, আপনার ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। নতুন সরকারের কাছে তো আমাদের সবসময় প্রত্যাশা সর্বোচ্চ ভালোটা। আমরাও চাই সরকার ব্যবসায়ী বান্ধব হোক, প্রশাসনিকভাবে যেন সবাই শান্তিতে থাকতে পারে, প্রত্যেকটা ব্যবসায়ী যেন নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে, এইটুকুই চাওয়া। আমাদের তো মনে করেন মালের আমদানি কম, বিভিন্ন জায়গা থেকে মাল আসতেছে না। মাল কোনো সময় যেন 120 টাকা মাল বিক্রি করছি, এখন আবার 50 টাকা বিক্রি করতেছি, 30 টাকা বিক্রি করতেছি। সরকার তো এগুলো দেখাশোনা করে না কেউ। আপনি মাল আনছেন, আপনি মনে করেন আপনার মাল এই যে 120 টাকা বিক্রি করছে, এখন আজকে 40 টাকা 50 টাকা বিক্রি করতেছি। তা আমাদের তো শুধু কমিশনের মালিক আমরা, তো সবসময় তো মনিটরিং করতে হবে এটা, প্রত্যেকে মালটা আসতেছে, কীভাবে আসতেছে, কত টাকা পত্তা আসতেছে, দোষ কি আমরা করতেছি না আরেকজনে করতেছে না, সিন্ডিকেট কোথায়, ওরা এগুলো দেখাশোনা করে না। সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা, কৃষক প্রধান দেশ, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, কৃষকের উপরে দৃষ্টিপাত করতে হবে। এলসি পুরাদমে বন্ধ করে দিক। যদি এরকম এলসি দিতে থাকে কৃষকরা একদম মরে যাবে। এরা সামনেবার এই উৎসাহ নিয়ে আর তারা চাষ করবে। সরকার আমাদের কৃষকদেরকে বহুত অনুদান দিচ্ছে, বা পেঁয়াজ রসুন এটা আমাদের দেশে পর্যাপ্ত হচ্ছে। এখানে এলসি বন্ধ করে দিয়ে আমাদের দেশের উপরে নির্ভর করবে। শুধুই কি ব্যবসায়ী? এই খাতুনগঞ্জ ঘিরে জীবিকা নির্বাহ করছেন কুলি, মজুর, মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী সহ কত পেশার মানুষ। পণ্য পরিবহনে জড়িত বহু শ্রমিক। ব্যবসার ওঠানামার প্রভাব পড়ে তাদের আয় রোজগারেও। তারা চান সুদিন ফিরুক আবার। বাজারে যদি জিনিসপত্রের একটু দাম কম থাকে তাহলে সবাই বিক্রিও করতে পারে ভালো, মানুষ খাইতে পারে ভালো। ঠিক মতন মজুরি পাই না, আমরা ঠিক মতন করতে পারি না। হ্যাঁ, মাল থেকে সিন্ডিকেট করে ফেলায়। হ্যাঁ, এগুলো যেমন না করে, সরকার যেমন ভালো করে কাজ করে। হ্যাঁ, আগামী যে সরকার আসবে সেই সরকারের কাছে আমরা এটাই প্রার্থনা করি। আমরা তো অনেক কষ্ট করে একটি ভাড়া মারতেছি, এই যে মালের দাম বাড়তি, মালের দাম কমলে আমরাও ভাড়া মারতে পারতাম, আমরা সংসারে চলতো। আমরা অনেক কষ্ট করে চলতেছি। সরকারের কাছে আমরা কি যেমন সরকারে আমরা কি দিব, দিছেও না, দিবেও না। কি দিছে বলেন? কোন সরকার আমরা কিছু দিছে? শান্তিপূর্ণভাবে যে দেশটা চালাইতে এরবো এটারে দরকার। এ নগরে আছে 3টি ইপিজেড, আছে বিসিক শিল্পনগরী। এসব স্থানের বাইরেও বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু শিল্প কারখানা। একটা সময় এই চট্টগ্রাম থেকেই যাত্রা শুরু করে দেশের রপ্তানি বাণিজ্যের প্রধান হাতিয়ার গার্মেন্টস শিল্পের। শ্রমঘন এই সেক্টর কর্মসংস্থান করেছে শত সহস্র মানুষের, অথচ এই শিল্পেও আজ হতাশার মেঘ। বিকশমান সেই শিল্প হঠাৎই যেন ইতিহাসের বাঁকে এসে ভিন্ন মোড় নিয়েছে। একটা বিল্ডিংয়ের মধ্যে 1 থেকে 2, 3, 4, 5 হাজার লোকের কর্মসংস্থানের স্থানটা হচ্ছে যে আমাদের R&Dটা। এই সেক্টরটাকে অবশ্যই ভবিষ্যতে যে সরকার আসুক মূল্যায়ন করতে হবে।
কারণ এটার সাথে শুধু আমরা একা জড়িত নয়, এখানে পোর্ট, কাস্টমস, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, ট্রাক, মুদির দোকান থেকে শুরু করে সবাই এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 5 কোটি লোকের এখানে এটা জড়িত। সবার যদি এত বড় যদি একটা সেক্টরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবভিয়াসলি সরকারকে এইসব কাজগুলো আগে দেখতে হবে, খরচটা কমে আসতে হবে। আমাদের দেশের সাথে যারা আমরা কম্পিটিশন করছি, কম্পিটিটর কান্ট্রিগুলোর খরচ এবং আমাদেরটা যাতে অবশ্যই সামঞ্জস্য থাকে। ষাটের দশকে 450 দোকান নিয়ে যাত্রা শুরু করে নিউ মার্কেট। বছর 30 আগেও শহর বলতে মানুষ বুঝত নিউ মার্কেট। পুরো চট্টগ্রামের মানুষের মিলন হতো এখানে। হরেক রকম পণ্য, খুচরা কিংবা পাইকারি, যার যেভাবে চাই সেভাবেই মেলে এখানকার রিয়াজউদ্দিন বাজার সহ আশেপাশের শতাধিক মার্কেটে। এখানকার কয়েকশো অলিগলিতে হারিয়ে যায় নতুন আগন্তুক। পাওয়া যায় না এমন জিনিস নেই এখানে। ভোট নিয়ে এমন মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ীরা কি ভাবছেন সেটি জানতে চাই। সুস্থ ভোট হলে কেন দেব না? সুস্থ ভোট হলে ইনশাল্লাহ যাবো। দ্রব্যমূল্য জিনিসপত্র দাম কমাইবে, একটু জনগণকে দেখবে কি পরিমাণ দিন মজুরিওয়ালার কি হবে, এটা একটু ভাবনা চিন্তা করবে। যারা সত্য এবং ন্যায়ের পথে থাকে, যাদের বিগত দিনে যাদের কর্মকাণ্ড দেশের জনগণের পক্ষে ছিল, আমরা তাদেরকে আগামী নির্বাচন বা আগামী সংসদে আমরা তাদেরকে চাইব। আমিও তো চাই সরকারি চাকরির সংখ্যা বাড়াক, শুধু বিসিএসের ক্ষেত্রে পড়ে না থেকে সরকারের উচিত অনার্স যেটা আছে এটা বাদ দিয়ে কারিগরি দিক থেকে একটু কি করার চিন্তা ভাবনা করার। চট্টগ্রামে এবার নতুন ভোটার 3 লাখেরও বেশি, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। তরুণ এই শিক্ষার্থীরা একটা সময় হানাহানির রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিলেও এখন অনেকটাই রাজনীতি সচেতন। নতুন বাংলাদেশকে যেন নিজের মতো করে সাজিয়ে তোলার এক অদম্য ইচ্ছা তাদের রক্তে। আমাদের দেশে এমন সরকার আসুক যে দেশের মানুষ রাতের বেলাও নিরাপদে চলাফেরা করতে পারবে। গণতন্ত্রটা আসলে ফিরিয়ে আনা প্রয়োজন। যদি গণতন্ত্রটা সঠিকভাবে ফিরিয়ে আনা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে সবকিছু ধীরে ধীরে স্টেবল হবে। আমাদের ক্ষেত্রে কি পাহাড় আর সমতল আসলে এক না, যেই আসুক আমাদের সমতল আর পাহাড় যাতে সবকিছু সমান সমান হয়, কোনো যাতে বৈষম্য না থাকে। আমি চাই যে সরকার এমন ব্যবস্থাপনা তৈরি করুক, গণমাধ্যমের স্বাধীনতা যাতে বহাল থাকে, কেউ যাতে এই ক্ষেত্রে হস্তক্ষেপ না করে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে বিকেল নামে, হেলে পড়া সূর্যের সাথে নতুন এক হতাশার মিতালি। অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে নগরবাসীকে। দিনের ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি কিংবা চাঙা হতে কোথায় হারাবে ক্লান্ত পথিক? পতেঙ্গা, ফয়েজলেক, সিআরবির বাইরে খুব একটা বিকল্প নেই। আমরা চলে এলাম সেই সিআরবিতেই। বিকেলে জনসমাগম বাড়ে এখানে। সেই ভিড়ে চলে রসনা আর ভোজন বাণিজ্য, ঝালমুড়ি, পেঁয়াজু কিংবা গরম চা, সাথে সঙ্গী হাসি কান্না মুখর আড্ডা, অবসর যাপনের চিরচেনা ছবি। বিকেল থেকে সন্ধ্যা, কেউ বুক ভরে শ্বাস নেয়, কেউ সময় কাটায় বন্ধু প্রিয়জনের সাথে। তরুণ তরুণীদের আড্ডা গড়ায় রাত অবধি। বয়স ভেদে পছন্দ আলাদা, চাওয়া পাওয়াও ভিন্ন। আমি চাই আমার দেশটা যতটা ভালো ছিল তার চেয়ে ভালো হোক, আর সবাই মিলে, যে কোনো ধর্মের বলেন, বর্ণের বলেন, সবাই একসাথে মিলে বাংলাদেশটা আমার। আমি চাই আমার বাংলাদেশের সবাই একসাথে থাকবে। আর নির্বাচন নিয়ে তো অবশ্যই একটা প্রত্যাশা আছে, ভালোভাবে থাকতে পারে, একটা শান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, এবং তার জন্য নির্বাচনটা ভালো হোক, সুন্দর হোক, ফেয়ার একটা নির্বাচন হোক। চট্টগ্রামে আসলে বিনোদনের যে ব্যবস্থাগুলো কমে যাচ্ছে। যেমন আমরা যখন মাঝবয়সী ছিলাম, আমরা ধরেন সিআরবি বলেন বা সার্কিট হাউসের পাশে যে ময়দানটা ছিল, সেখানে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারতাম, কিংবা আমাদের যে স্টেডিয়ামটা আছে পাশে, স্টেডিয়ামে আমরা আসলে মুক্তভাবে ঘুরতে পারতাম।
যে এখন কিন্তু সংকুচিত হয়ে গেছে। এখন আপনি যে কাউকে জিজ্ঞেস করেন সবাই ব্যবসা বাণিজ্যতে জড়িত হয়ে যাচ্ছে শিক্ষা বাদ দিয়ে। তো শিক্ষা যতক্ষণ না থাকবে ব্যবসা বাণিজ্য করতে পারবে, টাকা হয়তো ইনকাম করতে পারবে, কিন্তু একটা পর্যায়ে যে সে আটকা যাবে। তার শিক্ষার দরকার। সো এডুকেশনের জন্য আমার মনে হয় ভালো একজন যে গভর্নমেন্টই আসুক না কেন উন্নতি করার জন্য এমন একটা লোককে নির্বাচিত করা হয়। সরকারের কাছে প্রত্যাশা থাকবে আর কি, যে সামনে যেন ব্যবসায়ীদের পরিস্থিতি ভালো হয়, দিন মজুরদের ভালো হয় পরিস্থিতি, এটা আর কি। এর থেকে বেশি কিছু তো আশা করি না। ভোটের বাজনা বাজতে শুরু করেছে। প্রার্থীরাও যাবেন ভোটারদের দুয়ারে দুয়ারে, শুনবেন ভোটারদের কথা। এমন চিত্র চিরচেনা, কিন্তু নির্বাচিত হওয়ার পর কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের সূর্যের কি দেখা মিলবে, নাকি এত কথা স্বপ্ন ভোরের কুয়াশা কিংবা শিশিরের মতোই মিলিয়ে যাবে অদৃশ্যে?